জয়েন্ট পেনের উপরে একটি কেস দিয়ে শুরু করব। এক্সট্রিমিটিস পেইন ওয়ার্ম অ্যাপ্লিকেশন, মানে সন্ধি বাতের ব্যথাতে গরম সেঁক দিলে আরাম হয় এবং সঞ্চালনে আরাম হয়। রুগীকে যখন জিজ্ঞাসা করবেন তখন রুগী বলবে যে বিশ্রামে থাকলে আমার কষ্টগুলো বেড়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত আমি নড়াচড়ার মধ্যে থাকি, চলাচলের মধ্যে থাকি, ততক্ষণ আমি বেশ ভালো থাকি। সেই সঙ্গে একবার জিজ্ঞাসা করেন যে ওই ব্যথাগুলোতে ঠান্ডা দিলে আরাম লাগে না গরম দিলে আরাম লাগে। কিছু রুগী বলবে ঠান্ডা দিলে আরাম লাগে, কিছু রুগী বলবে গরম দিলে আরাম লাগে। তো গরম দিলে আরাম লাগে এই শ্রেণীর কিছু মেডিসিন রয়েছে এবং ঠান্ডা প্রয়োগ করলে আরাম লাগে এর সাথে কিছু মেডিসিন রয়েছে। তাহলে নড়াচড়ায় আরাম হচ্ছে, সঞ্চালনে আরাম হচ্ছে এবং গরম সেঁক দিলে আরাম হচ্ছে। আমি এই শ্রেণীর মেডিসিনের সঙ্গে আলোচনা করব। ডাক্তার মহসিন মন্ডল ভাই, ডাক্তার মহসিন ভাই অনেকদিন কথা হয়নি, অনেকদিন যোগাযোগ নেই। তো ব্যথা বেদনার নড়াচড়ায় যেমন বৃদ্ধি, হাঁটা চলা করলে বৃদ্ধি, নড়াচড়ায় বৃদ্ধি, সঞ্চালনে বৃদ্ধি এবং গরম সেঁক দিলে আরাম বা ঠান্ডা দিলে আরাম, এগুলো ভিত্তিতে মেডিসিন গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মহসিন ভাই ভালো আছো আশা করি। তো আজকে আমি যে মেডিসিন গ্রুপের আলোচনা করব সেটা হচ্ছে যে সন্ধি বেদনা, জয়েন্ট পেন। এই জয়েন্ট পেনের সাথে যারা নড়াচড়ায় আরাম পায়, যতক্ষণ সঞ্চালনের মধ্যে থাকবে, যতক্ষণ নড়াচড়ার মধ্যে থাকবে, ততক্ষণ ভালো বোধ করবে এবং বিশ্রামের পরে প্রথম চলাফেরা করতে গেলে আড়ষ্টতা বেড়ে যায়। রিউমাটয়েড আর্থারাইটিস, হ্যাঁ, বা অস্টিও আর্থারাইটিস, এগুলো একটা কমন সিমটম অ্যাকচুয়ালি। তবে আহ এগুলোর একটা বিশেষত্ব রয়েছে। তো প্রথম সঞ্চালনে বৃদ্ধি, তারপরে ক্রমশ সঞ্চালন করতে 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 যতক্ষণ নড়াচড়ার মধ্যে থাকবে ততক্ষণ বেশ আরাম লাগে এবং গরম সেঁক দিলে আরাম লাগে, ঠান্ডায় বৃদ্ধি হয়। এইগুলোতে যে মেডিসিন রয়েছে সেটা হচ্ছে অ্যাগারিকাস, কোস্টিকাম, ফেরামমেট, গ্রাফাইটিস, ক্যালিফস, লাইকোপোডিয়াম, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, পাইরোজেন, রডোডেন্ড্রন রাস্টক্স, সাইলেশিয়া। 12টা মেডিসিন রয়েছে। এই 12টা মেডিসিনের মধ্যেই আমি যে মডালিটি বলেছি, এই মডালিটির মধ্যে এই 12টা মেডিসিনের মধ্যেই ম্যাক্সিমাম পেশেন্ট গুলো এসে যাবে। এর মধ্যে আবার এরকম রয়েছে যে নড়াচড়াই, যেমন এখানে সঞ্চালনে আরাম এবং গরমে আরাম, 12টা ওষুধ। তেমনি সঞ্চালনে আরাম, ঠান্ডাতে আরাম, গরম সহ্য করতে পারে না গরমে বৃদ্ধি এবং সঞ্চালনে উপশম, সেখানে আবার মেডিসিনের সংখ্যা অত্যন্ত অল্প রয়েছে। এইভাবে গ্রুপ ওয়াইজ যদি আগে থেকে ঠিক করে রাখা যায় তাহলে প্র্যাকটিসের মানে রুগী দেখার সময়ে সুবিধা হয় অনেক। তো আমি একটা কেস বলছি। কেসটা হচ্ছে এরকম, রুগী একজন মহিলা রুগী। তার সমস্যা হচ্ছে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা আর এই বাহুতে ব্যথা, খুব ব্যথা, খুব যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা এবং কোমরে ভীষণ যন্ত্রণা। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে। সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য এখানে যে ট্রাপিজিয়াস যে মাসল গুলো রয়েছে, এই সমস্ত মাসল গুলোতে তার প্রচুর ব্যথা বেদনা করে, ভীষণ যন্ত্রণা করে। এ নিয়ে সে অনেক কষ্ট পাচ্ছে। সংসারের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেইগুলো সে করতে পারছে না, সেই কাজগুলো করতে ওর খুব কষ্ট হচ্ছে। তবুও সে ধীরে 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 কাজগুলো করে। সেই সাথে রুগীটা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে।
সামান্য পরিশ্রম করতে গেলেই হাঁপিয়ে ওঠে, বুক ধড়ফড় করে, চোখে আধার দেখে। কিন্তু ধীরে ধীরে সংসারের ওই সমস্ত কাজকর্মগুলো সে ভালোভাবেই করতে পারে। দ্রুত করতে গেলেই হাঁপিয়ে ওঠে, বুক ধড়ফড় করে এবং চোখে আঁধার দেখে, মাথা ঘুরে যায়, তাকে শুয়ে পড়তে বাধ্য হয়। কিন্তু শুয়ে পড়লে সাময়িক একটু আরাম লাগে, একটু বেশি সময় ধরে শুয়ে থাকলে তার আবার বুক ধড়ফড় শুরু করে। আর সে বলছে যে আমার জানের মধ্যে একটা আনচান আনচান করে, মনে হয় যেন আমার দম বন্ধ হয়ে আসছে, দম বন্ধ হয়ে আসছে। তখন আমি কি করি, তাড়াতাড়ি করে উঠে পড়ি, উঠে বসি এবং আস্তে আস্তে ধীরে 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 আমি পায়চারি করি। ধীরে ধীরে হাঁটাচলা করলে তখন আমার একটু ভালো লাগে। কিন্তু আমি দ্রুত চলাফেরা করতে পারি না, শরীর ভীষণ দুর্বল। আমি চোখ টেনে দেখলাম যে তার শরীরে রক্তহীনতা রয়েছে, অল্প মাত্রায় রক্তহীনতা রয়েছে। তো জিজ্ঞাসা করা হলো যে এটা তার কতদিন থেকে হয়েছে। তো সে বলছে যে এটা নিয়ে তো প্রায় 6-7 মাস থেকে ভুগছে। এর মধ্যে বিভিন্ন রকমের চিকিৎসা হয়েছে, তাতে খুব একটা বেশি উপকার হয়নি। হার্টের পরীক্ষা করা হয়েছে, হার্টে তেমন কোনো সমস্যা নেই, হার্টে তেমন কোনো সমস্যা নেই। কিন্তু তার এই অবস্থাগুলো দেখা যাচ্ছে। এখন সে আমার কাছে এসছে, অবস্থা তার অনেক সংকট, শরীর ভীষণ দুর্বল। সে বেশিক্ষণ সময় ধরে বিছানায় শুয়ে থাকতে পারে না। বিছানায় শুয়ে থাকলে সে মনে করে যে তার দম বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, হাড়টা যেন চেপে ধরে আসছে আস্তে আস্তে। তখন সে তাড়াতাড়ি করে ওঠে, উঠে বসে ধীরে 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 হাঁটাচলা শুরু করে দেয় এবং ধীরে ধীরে চলাফেরা করলে পরে তো সে বেশ আরাম বোধ করে। কিন্তু দ্রুত চলাফেরা করতে পারে না, যেহেতু ভীষণ দুর্বল, প্রচুর দুর্বল। বেশি একটু দ্রুত হাঁটাহাঁটি করলে, একটু ভারী কাজ করতে গেলেই তখন হাঁপিয়ে ওঠে, বুক ধড়ফড় করে, চোখে আধার দেখে। কোমরের যে ব্যথা রয়েছে সেই ব্যথাগুলোতে, এই বাহুতে আপনার শোল্ডার জয়েন্টে যে ব্যথা রয়েছে এবং কোমরে যে ব্যথা রয়েছে, এগুলোতে ঠান্ডা দিলে আরাম এবং ধীরে ধীরে চলাফেরার মধ্যে থাকলে ভালো লাগে। রাত্রিবেলাতে ওর যন্ত্রণা অনেক বেশি হয় এবং রাতে ও ঘুমাতে পারে না, রাতে অনেকবার ওঠে, উঠে তাকে আস্তে 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 ঘুরে বেড়াতে হয়। শুয়ে থাকলে দম বন্ধ হয়ে যাবে, মারা যাবে, এরকমের একটা ভয় চলে আসে ওর, যে দম বন্ধ হয়ে আমি মারা যাব। তখনও তাড়াতাড়ি করে উঠে ফাঁকা জায়গাতে ধীরে 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 ঘুরে বেড়ায়। এই ধীরে ধীরে ঘুরে বেড়ালে ও খুব আরাম পায়। মেডিসিনটা কে বলেন তো, কে মনে হচ্ছে? শেয়ার করবেন, লাইভটা একটু শেয়ার করে দেবেন। কি মনে হচ্ছে মেডিসিনটা কে? আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে? কোনো লক্ষণ পাওয়া গেল এসবের মধ্যে দিয়ে? আমি তাকে আরো জিজ্ঞাসা করেছিলাম, এটুকু হচ্ছে ওষুধ দেওয়ার জন্য নির্দেশক লক্ষণ মানে যথেষ্ট রয়েছে। আমি আরো জিজ্ঞাসা করেছিলাম যে পারিপার্শ্বিক অবস্থা কেমন, সংসার, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সে কেমন আছে। তা তিনি বলেছিলেন যে ভালো নাই, সংসারে অনেক অশান্তি চলছে, তার শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে অনেক বেশি অশান্তি চলছে, অনেক চাপ,
অনেক নির্যাতন চলে তার উপরে। মানে একসঙ্গে থাকতে গেলে যা হয় আর কি, প্রতিটা পরিবারেই তো এরকম অশান্তি ঝামেলা লেগেই থাকে। তো তার উপরেও অনেক ঝামেলা অশান্তি রয়েছে। তাকে দিয়ে জোর করে কিছু বিষয় মেনে নিতে বাধ্য করে। কিছু বিষয় রয়েছে যে সেগুলোকে জোর করে মেনে নিতে বাধ্য করে তার শ্বশুর শাশুড়ি, অন্যান্য যারা রয়েছে। কিন্তু সে তীব্র প্রতিবাদ করে, বলে না, আমার পক্ষে ওসব সম্ভব নয়। আমি যদি ভুল করে থাকি, অন্যায় করে থাকি, আমি মেনে নেব, আমি সেখানে নত স্বীকার করব, দরকার হলে তাদের হাত পা ধরে ক্ষমা চেয়ে নেব। কিন্তু যদি আমার ভুল না থাকে, তারপরেও তারা আমাকে অপরাধী বানিয়ে, মানে জোর করে অপরাধী বানিয়ে, জোর করে যদি তাদের হাতে পায়ে ধরে আমাকে ক্ষমা চেয়ে নিতে হয়, আর সবসময় তাদের কাছে আমাকে নত হয়ে চলতে হয়, আমার পক্ষে সম্ভব নয়। আমি কার সঙ্গে চলবো, কার সঙ্গে চলবো না, কার পাড়ার প্রতিবেশীর মধ্যে কার সাথে মিশবো, কার সাথে মিশবো না, সেই সমস্ত বিষয়গুলো তারা ঠিক করে দেবে। কেন? আমার নিজস্ব কোনো বুদ্ধি নেই? আমি বুঝি না কার সঙ্গে চলতে হবে, কার সঙ্গে চলতে হবে না? এই বুদ্ধি তো আমার আছে। তাহলে তারা কেন আমাকে ঠিক করে দেবে? তারা কার সঙ্গে চলবে না চলবে সেটা তারা ঠিক করুক গা। কিন্তু আমার সঙ্গে যে ব্যবহার করে, ভালো ব্যবহার করে, আমি যাকে ভালো মন করব, আমি সেসব প্রতিবেশীদের সঙ্গে চলতে পারি। কিন্তু তাদের যাকে যাকে ভালো লাগবে না, তাদের সাথে আমাকে মিশতে দেবে না, এবং না মেশার জন্য তারা জোর করবে। আমি এগুলোর তীব্র প্রতিবাদ করি। কেন? সে আমার সঙ্গে ভালো ব্যবহার করে, আমি তাকে তার সঙ্গে মেলামেশা করি। তারা তো খারাপ লোক নয়, তারা তো ভালো। তাহলে তাদেরকে তাদের পছন্দ নয়, তাই বলি কি আমারও পছন্দ হবে না? এই সমস্ত অযাচিত বিষয়গুলোকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি তীব্র প্রতিবাদ করি। তাতে কে কি মনে করলো না করলো আমার কোনো ব্যাপার নাই। আর সে হচ্ছে স্বভাবে প্রচন্ড জেদি, একগুঁয়ে, প্রচন্ড প্রতিবাদী, প্রচন্ড প্রতিবাদী সে। কিন্তু কখনো তার শ্বশুর শাশুড়ি, ভাসুর দেওর যারা রয়েছে তাদের সঙ্গে কোনো ব্যাপারে মতনৈক্যে জড়িয়ে গিয়ে এ যদি রাগের বশত কোনো খারাপ কথা বলে ফেলে, খারাপ আচরণ করে ফেলে, তার পরপরই তার ভিতরে চরম অনুতাপ সৃষ্টি হয় এবং নিজেকে খুব অপরাধী মনে করে। নিজেকে খুব অপরাধী মনে করে এইভাবে যে সে খুব ভুল করে ফেলেছে, তার এরকম আচরণ করা ঠিক হয়নি, চুপ থাকলে ভালো হতো। আমি এটা অনেক, আমি সত্যি নিজের কাছে অনেক অপরাধ মনে হয়, খুবই ভুল করেছি এটা আমার মনে হয়, এরকম সে মনে করে। নিজেকে অপরাধী মনে করে, নিজে অন্যায় করে ফেলেছি, এটা আমি বড় অন্যায় করে ফেলেছি, এটা করা ঠিক হয়নি, এটা আমার মনে হয়। আর এরকম আচরণ কখনো করব না, এরকমও আমার মনে হয়। কিন্তু তারা যখন আমার সঙ্গে খারাপ আচরণ করে ফেলে, আমি ধৈর্য ধরি। কিন্তু তারা সীমা বার হয়ে সীমা ছাড়িয়ে গেলে তখন তো আর আমি ধৈর্য ধরতে পারবো না, তখন তো আমাকে দু কথা বলতেই হবে। আমি কতই বা সহ্য করব? এই হচ্ছে তার আচরণ, এগুলো সে বলেছিল। একটা মেডিসিনের পুরো আগা পাশ তলা পুরো জার্নি সে বলে দিয়েছিল। আপনারা কি মেডিসিন দেবেন তাকে? এরকম রুগী তো আসে চেম্বারে, মানসিক ভাবে সে অনেক তেজি, আবহাওয়া তার ঠান্ডা ভালো লাগে, কিন্তু ঠান্ডাতে সহজেই সর্দি লাগে, ব্যথা বেদনা গরমে উপশম, এবং ধীরে ধীরে সঞ্চালনে আরাম। সে এই ব্যথা বেদনা এবং দুর্বলতা এইগুলো নিয়ে এখন হতাশ, বিষণ্ণ, নিরানন্দ, তার কিচ্ছু ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না। এখন পরিবারে আর তো কেউ নেই, এই জন্য বিশ্রাম নিয়ে নিয়ে আস্তে 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 কাজগুলো সে করে, কিন্তু মনে কোনো আনন্দ নেই, একেবারে পুরো বিষণ্ণ, পুরো নিরানন্দ।
একটা হতাশগ্রস্ত অবস্থা। ক্যালিসাল্ফ লাইসিন। আর কেউ বলবেন? ক্যালিসালফো না, লাইসিনও না। ক্যালিসালফো না, লাইসিনও না। কোস্টিকাম। কোস্টিকাম নয়। কোস্টিকাম নয়। আচ্ছা, আমি বলে দিচ্ছি, মেডিসিনটি হলো ফেরামমেট। ডাক্তার নাসির, হ্যাঁ ঠিক, কংগ্রাচুলেশন। ডাক্তার নাসির ভালো ডেভেলপ করতে পেরেছেন, অনেক ডেভেলপ করতে পেরেছেন ডাক্তার নাসির। কেসটি হলো ফেরামমেট। কেসটি হলো ফেরামমেট। ফেরামমেটের রুগী এটা। ওয়ালাইকুম আসসালাম ডাক্তার ইমদাদুল ইসলাম। ওই পেশেন্ট দুটোর কোনো খোঁজ খবর পেয়েছেন? কেমন আছে ওরা? ভাই বোন যারা এসছিল মুর্শিদাবাদ থেকে, কোনো খোঁজ খবর পেয়েছেন? কেসটি হলো ফেরামমেট। এই ফর্মুলার মধ্যে এলেই আপনি প্রথমেই দেখেই বুঝে যাবেন যে ব্যক্তিটা কে হতে পারে। রাস্টক্সের মতো লক্ষণ দেবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই রাস্টক্সকে বলে ফেলি, এই কেসটি রাস্টক্সের মনে হয়, কিন্তু রাস্টক্স নয়। গরমে উপশম আর সঞ্চালনে আরাম, গরম দিলে আরাম, সঞ্চালনে আরাম, 12টা মেডিসিন রয়েছে। অ্যাগারিকাস, কোস্টিকাম, ফেরামেট, গ্রাফাইটিস, ক্যালিফস, লাইকোপোডিয়াম, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, পাইরোজেন, রডোডেনড্রন, রাস্টক্স, সাইলেশিয়া। 12টা, মাত্র 12টা মেডিসিন। কতটা ইজি হয়ে গেল। এর সাথে সাথে আবার আলাদা করে নেন যে গরমে উপশম এবং নড়াচড়ায় বৃদ্ধি, সঞ্চালনে বৃদ্ধি। গরমে উপশম, সঞ্চালনে উপশম, 12টা ওষুধ। তেমনি গরমে উপশম, সঞ্চালনে বৃদ্ধি, নড়াচড়ায় বৃদ্ধি। তাহলে সেখানে মেডিসিনের সংখ্যা আরো কমে আসবে। তাহলে সেই মেডিসিন গুলো কে কে আছে দেখতে হবে। তাহলে পরস্পর আপনার বিপরীতমুখী মেডিসিন গুলো জানা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের সঙ্গে খোঁজ নেবেন, খোঁজ নিয়ে আমাকে একটু জানাবেন। আশা করি তারা ভালো থাকে। মেডিসিন, দারুণ মেডিসিন দেওয়া হয়েছে ওদের। এরকম জায়গাতে অ্যাগারিকাসের কথা তো কেউই মনে করবে না, যে অ্যাগারিকাস হতে পারে, এটা কেউই ভাববে না। তো চলুন ফেরামেট সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। ফেরামেটের বাত কিংবা যন্ত্রণায়, বাত কিংবা যন্ত্রণায় ফেরামেটের বিশেষ লক্ষণ হচ্ছে ধীরে ধীরে পায়চারিতে এবং উত্তাপে রোগের উপশম। ঠিক তেমনি বিপরীত হচ্ছে ধীরে ধীরে পায়চারিতে এবং ঠান্ডা প্রয়োগে উপশম। কে মেডিসিনটি বলেন তো? ধীরে ধীরে পায়চারিতে উপশম এবং ঠান্ডা প্রয়োগে উপশম। এখানে ধীরে ধীরে পায়চারিতে উপশম এবং গরম প্রয়োগে উপশম ফেরামেট। তাহলে এমনও তো হতে পারে যে সে ধীরে ধীরে সঞ্চালনে আরাম পাচ্ছে এবং ঠান্ডা প্রয়োগ করলে আরাম পাচ্ছে। তাহলে মেডিসিনটা কি হবে? মানে
এটা কার লক্ষণ, সেই মেডিসিনটা এইটুকুর উপর একটি মেডিসিনকে দাঁড় করানো যায় না, কিন্তু তবুও এই সিমটমটা একটি মেডিসিনের নির্দেশক লক্ষণ। বাকিগুলো দেখতে হবে। কে বলেন তো? পালসেটিলা, ঠিক না, লিডাম পাল নয়, এটা পালসেটিলা, একটা দেব সাধু। থ্যাংক ইউ। এটা পালসেটিলা। তো ধীরে ধীরে সঞ্চালনে উপশম, ধীরে ধীরে পাইচারিতে উপশম এবং গরম প্রয়োগে উপশম, দ্রুত সঞ্চালনে বিশ্রামে এবং ঠান্ডায় রোগের বৃদ্ধি। খুব পিকুলিয়ার একটা ব্যাপার যে দ্রুত সঞ্চালনে রোগের বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি, দ্রুত সঞ্চালনে বৃদ্ধি, ঠান্ডায় রোগের বৃদ্ধি। তো দ্রুত সঞ্চালনে রোগের বৃদ্ধি হয় কেন? আমি এখন এই গ্রুপ নিয়ে আলোচনা করছি, তো ওই জন্য ওই মেডিসিনটা এখন বলছি না, এই গ্রুপের এই মেডিসিনটা নিয়ে একটু আলোচনা করি। তো দ্রুত সঞ্চালনে আরাম শুধু ওই ব্যথা বেদনাটাই কেবলমাত্র বৃদ্ধি পায় না, সামগ্রিকভাবে রুগী নিজেই অনেক বেশি কষ্টের মধ্যে পড়ে যায়। কারণ কি? ফেরামমেটি রুগী অসুস্থতার সাথে অত্যন্ত অবসন্ন, অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন, দুর্বল হয়ে পড়ে। তো একজন দুর্বল রুগী দ্রুত সঞ্চালনে কষ্ট বাড়বে না কমবে? এই জন্যই ওর কষ্টগুলো দ্রুত সঞ্চালনে বৃদ্ধি পায়। একজন রক্তহীনতা রুগী, আপনি একবার কল্পনা করুন, একজন রক্তহীনতা রুগী, দেখা গেল যে সেই রুগীর রক্ত, অবশ্য ফেরামমেটির রক্তহীনতা ব্যাপারটা হচ্ছে ধাতুগত লক্ষণ। ফেরামমেটির রক্তহীনতা হলো ধাতুগত লক্ষণ, ওটা হলো তার প্রবণতা। এমনও তো হতে পারে যে তার রক্তহীনতা নেই, ধাতুগত ভাবে ওই লক্ষণটি অনুপস্থিত রয়েছে, কিন্তু তার শরীরে গিটে গিটে ব্যথা রয়েছে, তার মাথা ব্যথা থাকতে পারে, তার কোমরে ব্যথা থাকতে পারে, হাঁটুতে ব্যথা থাকতে পারে। তো এই সমস্ত ব্যথাগুলো নিয়ে আপনার কাছে চিকিৎসা করতে এসছে, তাহলে কি ফেরামমেট দেওয়া যাবে না? তখন ফেরামমেটের সিমটম গুলো কি থাকবে? ফেরামমেটের সিমটম অবশ্যই শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত ক্লান্ত, দুর্বল ও অবসন্নতা বর্তমান থাকে। এটা হলো রোগের গতি প্রকৃতি, এটা হলো রোগ ভোগের ধাতুগত গতি প্রকৃতি ফেরামমেটের। এই সব লক্ষণের মধ্য দিয়ে নিজেকে বিকশিত করে ফেরামমেট, নিজেকে আত্মপ্রকাশ করে এই লক্ষণগুলোর ভিত্তিতে। তো এর ধাতুগত লক্ষণগুলো কি রয়েছে? যে দ্রুত সঞ্চালনে, বিশ্রামে এবং ঠান্ডায় রোগের বৃদ্ধি, এবং ধীরে ধীরে হাঁটতে থাকে, আবার বসে আবার হাঁটে, এইরূপ করতে থাকে, তাতে সে আরাম পায়। বুক ধরপড় করা, রক্তকাশ, হাঁপানি, রক্তহীনতা, বিবর্ণ, বাতের যন্ত্রণা ইত্যাদি যে কোনো রোগী হোক না কেন, ধীরে ধীরে পায়চারি করলে রোগী উপশম বোধ করে এবং বিশ্রামে বৃদ্ধি পায়। এটাই হলো ফেরামমেটের একটি বিশিষ্ট লক্ষণ। বিশেষ করে রক্তহীনতার সাথে তার যে ফ্যাকাশে শরীর, মুখাবয়ব ফ্যাকাশে, সারা শরীর ফ্যাকাশে সাদাটে মোমবর্ণ, এই রকমের একটি অবস্থা, তার মানে তার শরীরে রক্ত কম আছে। এই রক্ত কম থাকার দরুন যখন সে বিশ্রামে থাকে, তখন শরীরে বিভিন্ন জায়গাতে অক্সিজেনের ঠিক মতো সরবরাহ হয় না। এই অক্সিজেন সরবরাহ না হওয়ার জন্য, অক্সিজেনের ঘাটতির বিধায় তার শ্বাসকষ্ট এবং একটা অস্বস্তি অনুভূতি সৃষ্টি হয় মনের মধ্যে, শরীরের মধ্যে। তখন তাকে উঠে
আস্তে আস্তে পায়চারি করতে হয়। আস্তে আস্তে পায়চারি করলে তার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা একটু সঠিকভাবে হয় এবং রক্তের মাধ্যমে অক্সিজেনের সরবরাহটা যথাযথভাবে হয়ে থাকে, ফলে তখন সে আরাম বোধ করে। কিন্তু যখন বিশ্রামে যায় তখন রক্তের সরবরাহ শরীরের সমস্ত জায়গাতে যতটা স্পিডে হওয়া দরকার সেটা হতে পারে না, ফলে অক্সিজেনের ঘাটতি থাকায় সে অস্বস্তি অনুভব করে। এই জন্য বিশ্রামে তার বৃদ্ধি। তো ধীর সঞ্চালনে ধীরে ধীরে যদি সে সঞ্চালন করে তাহলে তার কিন্তু কোনো ক্লান্তি আসবে না, অস্বস্তি বাড়বে না, বুক ধড়ফড় করবে না, সে ভালো বোধ করবে। কিন্তু যদি দ্রুত চলাফেরা করে তখনই সে বুক ধড়ফড় করবে, শরীর খুব দুর্বল অনুভব হবে, খুব ক্লান্তি, হাঁপিয়ে উঠছে, মাথা ঘুরছে, চোখে আধার দেখছে, মূর্ছা যাচ্ছে, অমনি তাকে বসে পড়তে হবে। একবার কল্পনা করুন এই রুগীটা কেমন ভাবে, কেমন অবস্থায় আপনার কাছে আসবে। এইরকম পর্যায়ে রুগীর চিত্র যদি আপনার মানসপটে সঞ্চিত না থাকে তাহলে রুগীর মুখোমুখি হলে আপনি লক্ষণ খুঁজে পাবেন না, ওষুধ খুঁজে পাবেন না। আগে থেকে এই লক্ষণ চিত্র আপনার মনে গেঁথে রাখতে হবে যে এই ধরনের দুর্বল রোগীগুলো কারা কারা রয়েছে। এত বেশি দুর্বল, এত বেশি অবসন্ন তো সবাই হয়ে পড়ে না, মানে কেউ দ্রুত দুর্বল হয়ে পড়ে, কেউ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তারা কারা, সেইগুলোকে আলাদা আলাদা ভাবে আপনাকে চিহ্নিতকরণ করে রাখতে হবে। তাহলে হবে কি, দুর্বল পর্যায়ের যে সমস্ত রোগীগুলো আপনার কাছে আসবে, এই দুর্বলতা কত তাড়াতাড়ি এসছে না ধীরে ধীরে এসছে, শুধু এর ভিত্তিতেই আপনি একটা গ্রুপ মেডিসিন পেয়ে যাবেন। যখনই আপনি জানতে পারবেন যে দুর্বলতাটা ধীরে ধীরে এসছে, আজকে 6-7 মাস থেকে ভুগছে, কিন্তু 1-1.5 মাস থেকে তার দুর্বলতাটা এরকম এসছে, তার মানে ধীরে ধীরে এসছে। তো এই ধীরে ধীরে দুর্বলতার পর্যায়ে চলে যায়, দুর্বলতা থেকে চরম অবসন্নতার পর্যায়ে চলে যায় একটা গ্রুপের ড্রাগ। ঠিক তেমনি খুব দ্রুত, হয়তো 1 মাস অসুস্থ হয়েছে, কি 15 দিন কি 10 দিন অসুস্থ হয়েছে, এর মধ্যে সে একেবারে ষষ্ঠাঙ্গনে চলে গেছে, বিছানার সঙ্গে লেগে গেছে, এতটাই দুর্বল হয়ে পড়েছে। এরা কারা? সবাই তো এরকম নয়। এগুলোই হচ্ছে রোগের ঘাতকত, রোগ ভোগের গতি প্রকৃতি। এইগুলো আলাদা আলাদা করে আপনাকে মনে রাখতে হবে। যদি মনে না রাখা যায় তাহলে একটার সঙ্গে আরেকটা গুলিয়ে যাবে। যখনই গুলিয়ে যাবে তখন সঠিক মেডিসিনটি আপনি বুঝতে পারবেন না, আর নির্দেশক লক্ষণগুলোকে আপনি আলাদা করতে পারবেন না। ফলে মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন তখন। তো ফেরামেট কি হয়, অসুস্থতার সঙ্গে চরম দুর্বলতা চলে আসে। সে রক্তহীনতা থাক আর নাই থাক, এবং শরীরে বিভিন্ন সন্ধিতে যে ব্যথা বেদনায় থাক না কেন, অসুস্থতার সাথে ফেরামেট ধীরে ধীরে চরম অবসন্নতার পর্যায়ে পৌঁছে যায়। এবং এই অবসন্নতার পর্যায়ে যখন চলে যায় সে তখন প্রচন্ড বিষণ্ণ, প্রচন্ড নিরানন্দ, হতাশ হয়ে যায়। প্রচন্ড বিষণ্ণ, নিরানন্দ এবং হতাশ হয়ে যায়, একেবারে হতাশ, যে এত দুর্বলতা নিয়ে সে এখন তার কাজকর্মগুলো কিভাবে ম্যানেজ করবে, এটা নিয়ে সে হতাশ হয়ে পড়ে। আর এই দুর্বলতা তার কিভাবে সৃষ্টি হলো সে বুঝতে পারে না। অসুস্থ অবস্থার খারাপ পর্যায়ে এই লক্ষণগুলো তার মধ্যে বর্তমান থাকে। চলুন এটাকে সংক্ষেপে বলতে গেলে যেটা হয়, তো যে কোনো অঙ্গের ব্যথা যন্ত্রণা সহিত সেই অঙ্গের অক্ষমতা দুর্বলতা সত্ত্বেও বিশ্রামে বৃদ্ধি এবং ধীরে চলাচলে আরাম, কিন্তু পরিশ্রমে দ্রুত সঞ্চালনে ক্লান্ত হয়ে পড়ে, কথা কহিতেও দুর্বলতা লাগে, মূর্ছা যায়, চোখে আধার দেখে, মাথা ঘুরে, বুক ধড়ফড় করে, দম লাগে, হাঁপিয়ে ওঠে।
শুয়ে পড়তে হয়। এই সমস্ত লক্ষণ থেকে অনুমান করা যায় যে রোগী অত্যন্ত দুর্বল ও অবসন্ন থাকে। এইরূপ পরিস্থিতির সহিত রোগীর নিরানন্দ, বিষণ্ণ ও হতাশ থাকে। সামান্য কারণে উৎকণ্ঠা, উত্তেজনা, প্রবণতা, সামান্য বাধা পেলেই উত্তেজিত হয়ে পড়ে। এই অবস্থায় মুখমণ্ডল লাল হয়ে যায়। এই অবস্থায় মুখমণ্ডল লাল হয়ে যায়। তাহলে এখানে কিছু বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ হচ্ছে, একদিকে সে অত্যন্ত দুর্বল, একদিকে যেমন অত্যন্ত অবসন্ন, অত্যন্ত দুর্বল, নিরানন্দ, বিষণ্ণ, হতাশ, ঠিক তেমনি অতি সামান্যতে সে অত্যন্ত উত্তেজনা প্রবণ হয়ে পড়ে। অত্যন্ত উত্তেজনা প্রবণ হয়ে পড়ে, একটা বিশেষ বৈশিষ্ট্য এটা। এই রোগী তো আরো নিস্তেজ হওয়া দরকার ছিল, নিষ্ক্রিয় হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু তা না হয়ে এইরকম পরিস্থিতিতেও খুব সহজেই উত্তেজনা প্রবণতা হয়ে পড়ে। তো এখানে উত্তেজনা প্রবণতা বিষয়টা কি, আর কিভাবেই বা সেটা হয়? পিরামিড ব্যক্তি কোনো প্রতিবাদ সহ্য করতে পারে না, বিরোধিতা সহ্য করতে পারে না। তার পছন্দের বিরোধিতা একদমই সহ্য করতে পারে না। তার অপছন্দকে জোর করে মেনে নিতে বাধ্য করলে সে সহ্য করতে পারে না। তখন সে প্রচন্ড ভাবে উত্তেজিত হয়ে পড়ে। অতি সামান্য বিষয়ে উত্তেজিত হয়ে পড়ে। আর উত্তেজিত যখন হয়ে পড়ে তখন তার মুখমণ্ডল লাল হয়ে যায়। কিন্তু সবসময় এই লাল সবার পক্ষে বুঝে ওঠা সম্ভব নাও হতে পারে, কিন্তু লাল হয়ে যায়। এর ব্যক্তিত্বটা কেমন, ব্যক্তিত্ব থেকে তার যে প্রতিক্রিয়া সেটা ভালো করে বুঝতে পারবেন। অনেকগুলো মেডিসিন অধ্যয়ন করার চেয়েও একটি মেডিসিনকে খুব ভালোভাবে বোধগম্য করাটা অতি উত্তম। তার অপছন্দের জিনিসকে জোর করে মেনে নিতে বাধ্য করলে মেনে না নিতে সে তীব্র প্রতিবাদ করে, অত্যন্ত জেদের সঙ্গে প্রতিবাদ করে। তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যায়, তীব্র ক্রোধ প্রকাশ করে এবং খারাপ আচরণ করে। তারপর তার বিবেকের কাছে অনুতপ্ত হয় এবং রাগের মাথায় খারাপ আচরণ করে ফেলার জন্য নিজেকে অপরাধী অনুভব করে। তাকে অবজ্ঞা করলে সে একদম সহ্য করতে পারে না। কিছু করার জন্য তার উপরে জোর করেছে, সে তা করতে মোটেও রাজি নয়। রোগী ইচ্ছার বিরোধিতা করলে ভীষণ ক্রুদ্ধ হয় এবং রাগ থেকে, অবজ্ঞা থেকে অসুস্থ হয়। সে জেদের সহিত কঠিন ভাবে নিজের সিদ্ধান্তে অটল থাকে। দেখেছেন কতটা জেদি, প্রচন্ড জেদি। অন্যরা তার বিরোধিতা করলে তা সহ্য করতে পারে না। সে মনে করে সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, সবসময় নিজেকে সঠিক মনে করে। সে তার সিদ্ধান্তে অনড় থাকে, সেই সাথে নিজের মধ্যে অপরাধ বোধ অনুভব করে। ওই সমস্ত সিমটম গুলোর সঙ্গে শেষের এই মানসিকতাকে যুক্ত করলেই ফেরামেট হয়ে যাবে। না হলে মেডুরিনা, ম্যানাকার্ডিয়াম, লাইসিন এই সমস্ত মেডিসিন গুলোর দিকে আবার মোড় নিতে পারে। যেহেতু ফেরাম হচ্ছে একটা লোহা, লোহার কাজ হচ্ছে নিজেকে শক্তভাবে দাঁড় করিয়ে বাইরের যে সমস্ত ঘাত প্রতিঘাত রয়েছে, ঝড় ঝঞ্ঝা, বিভিন্ন ঘাত প্রতিঘাত রয়েছে, সেসব থেকে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সচেষ্ট থাকা এবং দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা, এটা হচ্ছে লোহার কাজ। তো লোহার মতো এ শক্ত এবং জেদি, এর প্রতিবাদ করলে একদমই সহ্য করতে পারে না ফেরামেট। এবং ফেরামেটের প্রতিবাদ করার প্রবণতা সাংঘাতিক রয়েছে, তীব্র রয়েছে প্রতিবাদ করার প্রবণতা। তো গরমে উপশম এবং ঠান্ডায় বৃদ্ধি
সঞ্চালনে উপশম। সকালে প্রথম উঠে চলাফেরা করতে গেলে খুব কষ্ট হয়, কোমরটা শক্ত হয়ে থাকে, আড়ষ্ট হয়ে থাকে। তারপরে দেওয়াল ধরে উঠে হাঁটতে হাঁটতে চলাফেরা করতে 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 আরাম হয়। আর কিছু দরকার নেই। রাস্টাক্স অন্ধবিশ্বাসী, এটা হচ্ছে কুসংস্কার আচ্ছন্ন। আপনি নিজেকে ক্লাসিক্যাল বলছেন এইভাবে প্র্যাকটিস করে। ব্যক্তিত্বকে বুঝছেন না, তাহলে সিমিলিমাম হলো কেমন করে? আজকের পর থেকে অন্তত পক্ষে আমার মনে হয় রাস্টক্সকে দেওয়ার আগে একবার পেশেন্টটা পিরামিড নয় তো ভাববে। অবশ্যই এই ভাবনা মাথার মধ্যে আসবে। রাস্টক্সের ব্যক্তিত্ব টোটালি আলাদা, ফেরামমেটের ব্যক্তিত্ব টোটালি আলাদা, কিন্তু মোডালিটি এক। ব্যথা বেদনার উপরে মোডালিটি রাস্টক্স এবং ফেরামমেটের এক। এখানে যে 12টা মেডিসিন দেওয়া আছে, প্রায় ম্যাক্সিমাম মেডিসিন, সব মেডিসিনেরই প্রায় মোডালিটি এক, কিন্তু ব্যক্তিত্ব আলাদা। অবস্টিনেট চিলড্রেন ইন কন্ট্রাডিকশন, ডিসপোজিশন টু কন্ট্রাডিক্ট, প্রতিবাদ করার প্রবণতা। ডিলুশন ক্রিমিনাল হি ইজ এ, যেন নিজেকে একজন অপরাধী মনে করে, যেন সে নিজে একজন অপরাধী মনে করে। অ্যাঙ্গার কন্ট্রাডিকশন ফ্রম, বিরোধিতা করলেই প্রচন্ড রেগে যায়। মেনে না নেওয়া, বিরোধিতা করা, প্রতিবাদ করা, সম্মতি না দেওয়া, এগুলো সবই হচ্ছে এই কন্ট্রাডিকশনের মধ্যে পড়ে। অ্যাঙ্গার কন্ট্রাডিকশন ফ্রম, যদি ফেরামেটের মতামতকে মেনে না নেয়, অমান্য করে, প্রতিরোধ করে, বিরোধিতা করে, প্রতিবাদ করে, অনিচ্ছা দেখায়, সম্মতি না দেয়, তাহলে ফেরামেট প্রচুর ভাবে রেগে যাবে। রেগে গিয়ে সে খারাপ ব্যবহার করে ফেলতে পারে। এটা কিন্তু স্বাভাবিক সুস্থ অবস্থার স্বাভাবিক আচার আচরণ এগুলো। কিন্তু তারপরেই তার ভিতরে একটা অনুতপ্ত বোধটা আসবেই যে আমার এটা ভুল হয়েছে, আমার এটা অন্যায় হয়েছে, অপরাধ করে ফেলেছি, এটা আমার ঠিক হয়নি করা। এইগুলোর সাথে অসুস্থ হলেই সে প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। রাস্টাক্স ওই রকমের আচরণ করে না। রাস্টাক্স অসুস্থতার সাথে অত সহজে দুর্বল হয় না। রাস্টাক্স কারোর সঙ্গে অত সহজে খুব খারাপ আচরণ করে না। সে খুব অ্যাফেকশনেট পারসন, ভীষণ অ্যাফেকশনেট পারসন। এবং রাস্টাক্স যতক্ষণ চলাচলের মধ্যে থাকে ততক্ষণ আরাম পায়, কিন্তু অনেক অধিক সঞ্চালন করলে তখন সে ক্লান্ত হয়ে পড়ে, বিশ্রামে যায়, একটু আরাম পায়, কিন্তু বেশ কিছুক্ষণ বিশ্রামে থাকার পরে আবার তার মধ্যে কষ্ট শুরু হয়ে যায়, তখন সে আবার সঞ্চালনের মধ্যে যেতে পছন্দ করে। ফেরামেটের মতোই, ফেরামোটো অনেক সঞ্চালন করলে পরে বা একটু দ্রুত সঞ্চালন করলে পরে ক্লান্ত হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে, হাঁপিয়ে যাচ্ছে, মূর্ছা যাচ্ছে, চোখ আঁধার দেখছে, মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে, দম লেগে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, আর চলতে পারছে না, মাথা ধরে গিয়ে চুপ করে বসলো। কত কঠিন পরিস্থিতির এই পেশেন্টটা, একবার কল্পনা করে দেখুন। আপনার কাছে, আমার কাছে ওই পেশেন্ট হোমিওপ্যাথিক খেতে আসতে সাহসই পাবে না, বিশ্বাসই করবে না যে এই হোমিওপ্যাথি চিকিৎসাই সারতে পারে। ওই রুগী চলে যাবে অ্যালোপ্যাথি চিকিৎসাতে। তার এখন অনেক বড় ডাক্তার দরকার, অনেক ভালো ভালো ওষুধ দরকার। 2-10 টাকার, 200-500 টাকার ওষুধে তার কোনো কাজ হবে না, এটা তার বিশ্বাস। এইরকম একটি পেশেন্টের কথা এখানে আলোচনা করা হচ্ছে। এই পেশেন্ট গুলো আপনার সুনাম যশ ছড়াবে, এই পেশেন্ট গুলোই আপনার সুনাম যশ ছড়াবে। বোতল বোতল আয়রন টনিক খাইয়েও তাকে উপকার করতে পারবে না, বরং তার আরো খারাপ হয়ে যাবে। শুধু ফেরামেট দিলেই পেশেন্ট ঠিক হয়ে যাবে, শুধু ফেরামেট দিলে ঠিক হয়ে যাবে। এইরকম জটিল জটিল রোগীগুলোকে আরোগ্য করতে পারলে তবেই হোমিওপ্যাথির নাম যশ বৃদ্ধি পাবে। তো আজকে ফেরামেটটাই শুধু আলোচনা করা হলো। আরেকটি হচ্ছে কন্ট্রাডিকশন, ইনটলারেন্ট অফ কন্ট্রাডিকশন চিলড্রেন ইন
শিশুদের মধ্যে প্রতিবাদ করার ক্ষমতা মানে প্রবণতা অনেক বেশি। প্রতিবাদ সহ্য করতে পারে না, শিশুরা প্রতিবাদ একদমই সহ্য করতে পারে না। শিশুদের মধ্যেও এই লক্ষণটা আপনারা দেখতে পাবেন, তাকে যা করতে বলবেন সে সেটা করবে না, সে যেটা করবে সেটাতেই সে জেদি ভাবে থেকে যাবে। কিন্তু অসুস্থ হলেই অসুস্থতার সঙ্গে সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং কোলে করে বেড়াতে চাইবে বা ধীরে 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 বেড়াতে চাইবে, তাতে সে ভালো বোধ করবে। তার এই বেড়াতে চাওয়ার পরিস্থিতিটাকে দেখে অনেকেই হয়তো আবার মনে করবেন যে মনে হয় এ আবার টিউবারকুলিনাম নয় তো, বেড়াতে খুব পছন্দ করছে, টিউবারকুলিনাম নয় তো। আসলে হোমিওপ্যাথিতে একটি মেডিসিনের থেকে আরেকটা মেডিসিনের পার্থক্য হচ্ছে খুব মানে খুবই সন্নিকটে। তো টিউবারকুলিনামের মধ্যে যে পরিবর্তনশীলতা রয়েছে, পিরামিডের মধ্যে সেই পরিবর্তনশীলতা নেই। টিউবারকুলিনামের মধ্যে কোনো অনুতপ্ত বোধ নেই, কোন রকম অনুতপ্ত বোধ নেই। পিরামিডের মধ্যে অবশ্যই অনুতপ্ত বোধ আছে, থাকবে। টিউবারকুলিনামও রয়েছে সঞ্চালনের উপশম, নড়াচড়াই উপশম ওর মধ্যেও রয়েছে। এক্সাইটমেন্ট কন্ট্রাডিকশন ফ্রম স্লাইটেস্ট, মাত্র দুটো মেডিসিন, ফেরামেট আর স্পঞ্জিয়া। এক্সাইটমেন্ট ফ্রম স্লাইটেস্ট কন্ট্রাডিকশন, অতি সামান্য প্রতিবাদ করলে সে উত্তেজিত হয়ে পড়ে, নিস্তেজ থেকে উত্তেজিত হয়ে পড়ে। খুবই মানে পিকুলিয়ার একটি ক্যারেক্টার এগুলো। অসুস্থ অবস্থাতেও এটা হয়, যখন অসুস্থ হয়ে পড়ে তখনও এটা হয়। আর কোয়ারেলজম চিলড্রেন ইন, ওই তো প্রতিবাদ করলেই তো ঝগড়া বেঁধে যাবে, এইভাবেই এই প্রতিবাদের মধ্যে দিয়ে সে ঝগড়া শুরু করে দেয়। আজকে শুধু ফেরামেটটাই থাক, ফেরামেটটাকে একটু ভালো করে বুঝিয়ে দিলাম, ফেরামেটটাকে ভালো করে বুঝিয়ে দিলাম।